একজন প্রোগ্রামার তার কাজের প্রয়োজনে কিংবা তার কাজের সুবিধার্থে প্রোগ্রামে বিভিন্ন ধরনের কমেন্ট লিখে রাখতে পারে। কার জন্য কমেন্ট লিখবে? নিজে বোঝার জন্য, কিংবা তার পরবর্তীতে যে এই প্রোগ্রামটা এডিট করবে, কিংবা অফিসিয়াল জবে যদি অন্য কেউ এই প্রোগ্রামটাতে কাজ করে তাহলে তার সুবিধার্থে এই কমেন্টগুলো লেখা হয়। আচ্ছা, কমেন্ট লেখার নিয়ম হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে ব্যাকস্ল্যাশ স্টার। আবার দেখেন এই ব্যাকস্ল্যাশ স্টারটা প্রথম লাইনে আর কিছু নাই, দ্বিতীয় লাইনে নাই, তৃতীয় লাইনে নাই, চতুর্থ লাইনে দেখা যাচ্ছে লাস্টে স্টার ব্যাকস্ল্যাশ আছে। এর মানে কি? এর মানে হচ্ছে যেখানে ব্যাকস্ল্যাশ স্টার লেখা শুরু হলো সেখান থেকে স্টার ব্যাকস্ল্যাশ পর্যন্ত যতগুলো লাইন থাকবে সবগুলোই কমেন্ট। এর মানে হচ্ছে কম্পাইলার এগুলোকে কোনো ইনস্ট্রাকশন হিসাবে ট্রিট করবে না। কম্পাইলার এগুলোকে জাস্ট কমেন্ট হিসেবে ট্রিট করবে। সে মনে করবে যেগুলো লিখে রাখা হয়েছে কোনো একটা সাংকেতিক কারণে, যেগুলোকে কম্পাইল করার এবং এক্সিকিউট করার প্রয়োজন নাই। সো আমরা আমাদের প্রোগ্রামে মাল্টিপল লাইন কমেন্ট লিখতে পারি। সো আমাদের এখানে একটা রিভিউ হলো কি, যে হাউ টু রাইট মাল্টিপল লাইন কমেন্ট। সো আপনার অ্যান্সার হবে ব্যাকস্ল্যাশ স্টার স্টার ব্যাকস্ল্যাশ। এই দুই বন্ধনীর মাধ্যমে এই দুই ব্লকের মধ্যে আমরা যা খুশি লিখতে পারি। ওকে, এরপরে আসেন ইনক্লুড stdio.h। আমরা stdio.h হেডার ফাইলটাকে ইনক্লুড করলাম। ফাইন, কিভাবে ইনক্লুড করলাম? ইন্টিজার মেইন, আমরা মেইন ফাংশনের মাধ্যমে এটাকে অ্যাড করলাম। এখানে লেখা আছে printf hello world \n। এই যে printf আমরা প্রথম ক্লাসে দেখেছি, printf এর কাজ হচ্ছে কোনো কিছুকে আউটপুটে ডিসপ্লে করা। এখন আউটপুটে কি কি ডিসপ্লে করতে পারে? আউটপুটে ডিসপ্লে করতে পারে স্ট্রিং, ইন্টিজার, ফ্লোট, ডাবল ইত্যাদি ইত্যাদি, ক্যারেক্টার, বিভিন্ন ডাটা টাইপ সে আউটপুটে ডিসপ্লে করতে পারে। সো এই যে ডবল কমার মধ্যে যা থাকে, ইনভার্টেড কমা, দুটো ডবল কমার ভিতরে যা থাকে, এখানে যা খুশি তাই লেখা যায়। আমি যাই লিখবো সেটাই সে আউটপুটে দেখাবে। এখানে আমি আমার নাম লিখতে পারি, আমার স্কুলের নাম লিখতে পারি, কলেজের নাম লিখতে পারি, যাই লিখবো সেটাই সে ডিসপ্লে করবে, এক্সেপ্ট স্পেশাল ক্যারেক্টার। স্পেশাল ক্যারেক্টার কি? এখানে স্পেশাল ক্যারেক্টার হচ্ছে \n। এটা একটা বিল্ট ইন কমান্ড। খুব ভালো করে তাকিয়ে দেখেন নিচে যে ব্ল্যাক স্ক্রিনটা দেখা যাচ্ছে, এখানে হ্যালো ওয়ার্ল্ড আসছে, এক্সক্লেমেটরি সাইনটাও আসছে, কিন্তু \n টা কিন্তু প্রিন্ট হয়নি। তার মানে কি? এটা স্পেশাল কমান্ড, এটা প্রিন্ট করার জন্য না। এটা মানে হচ্ছে নতুন লাইন তৈরি করা। আচ্ছা, গেট সিএস এর কাজ কি? গেট সিএস এর কাজ হচ্ছে, গেট সিএস একটা বিল্ট ইন ফাংশন যার কাজ হচ্ছে ইউজ টু গেট ওয়ান ক্যারেক্টার ইনপুট ফ্রম ইউজার অ্যান্ড ইট উইল নট প্রিন্টেড অন দ্য স্ক্রিন। গেট সিএস এর কাজ হচ্ছে একটা গোপন ক্যারেক্টার ইউজারের কাছ থেকে নেওয়া, যেটাকে সে স্ক্রিনে প্রিন্ট করবে না। তার মানে কি? জাস্ট আটকে থাকা, আটকে থাকার জন্য একটা কিছু একটা নিবে, আমার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কম্পাইলার কোনো কাজ করবে না, সে তার ডিসপ্লেটা দিয়ে চুপচাপ বসে থাকবে। রিটার্ন জিরোর কাজ কি? রিটার্ন জিরোর কোনো কাজ নাই। রিটার্ন জিরো মানে কোনো কিছু রিটার্ন করা লাগবে না। কেন রিটার্ন করতে হবে না? কারণ আমরা আসলে কাউকে কিছু দিচ্ছি না, আমরা নিজেরাই শুধুমাত্র হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করেছি। তাহলে দিচ্ছি না, তাহলে এটা কল করার দরকারটা কি? দরকার এই জন্য যে আমরা মেইনের আগে ইন্টিজার লিখেছি। কোনো কোনো সি প্রোগ্রামিং এ কম্পাইলারে কিংবা এডিটরে মেইনের আগে ইন্টিজার লিখতেই হয়, না হলে এরর দেয়। বাট সাধারণত এখানে ভয়েড লেখা যেতে পারে, ইন্টিজার অথবা ফাঁকা লেখা যেতে পারে। সো যেহেতু আমি প্রথমে বলে ফেলেছি যে আমি ইন্টিজার টাইপের কিছু রিটার্ন করব, যেহেতু রিটার্ন করলাম না এই জন্য রিটার্ন জিরো লিখলাম। ঠিক আছে, এগুলো নিয়ে বিস্তারিত অনেক 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 বিস্তারিত ভাবে পড়াশোনা করা যাবে। আপাতত আমাদের সেন্টেক্সটা কন্ট্রোল করতে হবে, আমাদের অত বিস্তারিত ডিপে ঢোকার দরকার নাই। আমরা মনে রাখবো যে আমরা হেডার ফাইল কল করব, এটা আমাদের রুলস নাম্বার 1। আমরা মেন ফাংশন কল করব, মেন ফাংশনের নামটা মেনই হতে হবে, ফার্স্ট ব্র্যাকেট ওপেন এবং ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, মানে হচ্ছে এটাকে একটা ফাংশন বোঝায়। আর তার আগে হচ্ছে রিটার্ন টাইপ থাকে, মানে এটাকে ফাংশনের প্রোটোটাইপ বলে, রিটার্ন টাইপ। এটা বাই ডিফল্ট আমরা বেশি কিছু বোঝার আগে এটা ইন্টিজার লিখতে হবে, এটা নিয়ম হিসেবে মেনে নেই। এবং সবার প্রোগ্রামের লাস্ট লাইনে রিটার্ন জিরো লিখতে হবে, এবং প্রোগ্রামের মাঝখানে আমি
আমার পছন্দ মতো কিছু লিখতে পারবো। ডবল স্ল্যাশ মানে হচ্ছে কমেন্ট, স্ল্যাশ স্টার থেকে স্টার স্ল্যাশ হচ্ছে মাল্টিপল লাইন কমেন্ট। ওকে, এই বেসিকটুকু আমাদের প্রথম ক্লাসে ছিল। ওকে, এখন আসেন আমি যদি একটু, আমরা লাস্ট ক্লাসে যেখানে ছিলাম অপারেটর, কারণ এগুলো কোনো কাজে লাগে না, আমি অপারেটরে যাচ্ছি, কারণ অপারেটর থেকে ভালো কিছু পড়া যায়। তো আমাদের আজকে অফিসিয়াল ক্লাস হচ্ছে সি অপারেটর, দ্যাটস অফিসিয়াল ক্লাস। আচ্ছা, আজকের ক্লাসটা কিন্তু এখন আমি ক্লাস শুরু করলাম। ক্লাসটা কি? টুডেস ক্লাস সি অপারেটর। ওকে, ওকে, আমরা যদি সি অপারেটরের কাছে থাকি, একটু দেখি। সি অপারেটরস আর symbols that are used to perform mathematical or logical manipulations. C operators are symbols that are used to perform mathematical or logical manipulation. Symbol মানে কি? A B C D কিন্তু symbol না, এগুলো ক্যারেক্টার। এগুলোকে আমরা আলফাবেট বলি। A B C D 1 2 3 4 5 এগুলোকে আমরা ডিজিটাল নাম্বার বলি, নাম্বার। সো এগুলোর বাইরে যদি কোনো ক্যারেক্টার আমরা ইউজ করি সেটাকে আমরা সিম্বল বলবো, যেমন হ্যাশ, @, স্টার, ডলার, মডুলাস অপারেটর, এগুলো কি? এগুলো সিম্বল। ওকে, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, এগুলো সবই সিম্বল। তাহলে এখানে বলা হচ্ছে যে সি অপারেটরস আর সিম্বলস দ্যাট আর ইউজড টু পারফর্ম ম্যাথমেটিক্যাল আর লজিক্যাল ম্যানিপুলেশন। ম্যাথমেটিক্যাল কি? ম্যাথমেটিক্যাল ম্যানিপুলেশন মানে আমরা ম্যাথমেটিক্স করেছি, যোগ বিয়োগ গুণ ভাগ স্টেটমেন্ট ইকুয়েশন সব কিছু ম্যাথমেটিক্যাল মধ্যে পড়ে। লজিক্যাল ম্যানিপুলেশন, লজিক্যাল হতে হবে ব্যাপারটা। লজিক্যাল কি? 5 greater than 2, এটা ট্রু না ফলস? এটা ট্রু, এটা সত্যি। সো 5 greater than 2, এই যে গ্রেটার দেন আমি সাইনটা ইউজ করলাম, এটা লজিক্যাল ম্যানিপুলেশন। এটাকে আমি কম্পারিজন অপারেটর বলতে পারি, লজিক্যাল ম্যানিপুলেশন বলতে পারি। আর অপারেটর বললে এটাকে আমি বলবো কম্পারিজন অপারেটর। এই ধরনের লজিক বলা। আমি বললাম ইফ 5 greater than 2, তাহলে তুমি 5 কে প্রিন্ট করো, এলস তুমি 2 কে প্রিন্ট করো। এর মানে কি? এই যে আমি প্রোগ্রামিং এর ভাষায় কথাটা বললাম, ইফ মানে যদি 5 greater than 2, 5 2 এর চেয়ে বড় হয়, দেন তাহলে প্রিন্টে 5, 5 কে ডিসপ্লেতে দেখাও, তা না হলে 2 কে ডিসপ্লেতে দেখাও। এখন কে না কে জানে দুনিয়াতে যে 5 2 এর চেয়ে বড়? মানুষ জানে, কম্পিউটার জানে না। কম্পিউটারকে জানাতে গেলে, কম্পিউটারকে দিয়ে কাজ করতে গেলে কম্পিউটার নিয়ম অনুযায়ী জানাতে হবে। আচ্ছা, the C programming language is rich but built-in operators. C programming language is rich with built-in operators. C programming languageটা মোটামুটি ভাবে খুবই স্বয়ংসম্পূর্ণ বিল্ট-ইন অপারেটরস ব্যবহার করার ক্ষেত্রে, কারণ এটা অনেক পুরাতন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটা একটা মিড লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সি প্রোগ্রামিং এ ভালো হলে সিস্টেম প্রোগ্রামিং এ ভালো হওয়া যায়, পেরিফেরালস প্রোগ্রামিং এ ভালো হওয়া যায়, ইলেকট্রোম্যাগনেটিক প্রোগ্রামিং এ ভালো হওয়া যায়, এবং সি প্রোগ্রামিং এর সাথে গেমিং প্রোগ্রামিং, উইন্ডোজ কিংবা অপারেটিং সিস্টেম রিলেটেড প্রোগ্রামিং, যে কোনো হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং রিলেটেড প্রোগ্রামিং সি প্রোগ্রামিং এর সাথে জড়িত। সো সি প্রোগ্রামিং এর অনেক বিল্ট-ইন অপারেটর আছে, থাকারই কথা। Operators take part in a program for manipulating data and variables and form a part of the mathematical logical expression.
দেখেন এই লাইনটা আবার বুঝেন, অপারেটরস টেক পার্ট ইন এ প্রোগ্রাম, মানে এই অপারেটরগুলো একটা প্রোগ্রামের মধ্যে অবস্থান করে ফর ম্যানিপুলেটিং ডাটা, ডাটা ম্যানিপুলেট করার ক্ষেত্রে। হোয়াট ইজ ম্যানিপুলেশন? 5 + 2 = 7, এটাকে ম্যানিপুলেশন বলে। মানে আমি দুটো নাম্বারকে যোগ করে একটি নাম্বারে পরিণত করেছি, কিংবা আমি ডাটাগুলোকে দিয়ে একটা ঐকিক নিয়মের অঙ্ক করেছি, কিংবা আমি একটা ইকুয়েশন সলভ করেছি। এনিথিং ডাটা কে দিয়ে যখন ডাটা যখন এক অবস্থান থেকে আরেক অবস্থানে রূপ নেয় তখন সেটাকে ম্যানিপুলেশন বলে। তো আমি বললাম অপারেটরস টেক পার্ট ইন এ প্রোগ্রাম ফর ম্যানিপুলেটিং ডাটা। Operators take part in a program for manipulating data, ডাটা ম্যানিপুলেট করার ক্ষেত্রে কাজ করে। and variables ভেরিয়েবলের মধ্যে সে অবস্থান নেয়। and form মানে একটা ফর্ম তৈরি করে, এটা গঠন করে a part of the mathematical and logical expression, ম্যাথমেটিক্যাল এন্ড লজিক্যাল এক্সপ্রেশন তৈরি করার ক্ষেত্রে অপারেটর ভূমিকা নেয়। এক্সপ্রেশন মানে কি? আমরা যদি বলি a + b হোল স্কয়ার = a² + 2ab + b², এই যে আমি একটা ফর্মুলা বললাম, এটা কিন্তু একটা এক্সপ্রেশন, এটা লাইন, এটা একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। তো অপারেটর এটার মধ্যে অবস্থান করে কিভাবে? এই যে প্লাস লিখছি, তারপরে a + b হোল স্কয়ার লিখছি, a² লিখছি, +2ab + b², এনি কাইন্ড অফ সিম্বল উইদাউট নিউমেরিক নাম্বার অর আলফাবেট ইজ এ অপারেটর। তাহলে আমরা এক কথায় বলতে পারি অপারেটরস টেক পার্ট ইন এ প্রোগ্রাম ফর ম্যানিপুলেটিং ডাটা অ্যান্ড ভেরিয়েবলস অ্যান্ড ফর্ম এ পার্ট অফ দ্য ম্যাথমেটিক্যাল অর লজিক্যাল এক্সপ্রেশন। আমাদের কিচ্ছু বোঝার দরকার নাই, অনলি দিস থ্রি লাইন ইজ এনাফ ফর আস। তো আমরা এখানে শুধুমাত্র এই তিনটা লাইন মাথায় মধ্যে রাখবো। C operators are the symbol that are used to perform mathematical or logical manipulation. The C programming language is rich with built-in operators. Operators take part in a program for manipulating data and variables and form মানে গঠন করে a part of the mathematical or logical expression. একটা এক্সপ্রেশনের একটা পার্ট সে নিজেই গঠন করে ফেলে। ওকে, আমার ধারণা যে আমরা একটি ব্লগের কিংবা একটি ওয়েবসাইটের কিংবা একটি বইয়ের কোনো ডেফিনেশন যদি বুঝতে না পারি, তাহলে আমরা মাল্টিপল বুকস কিংবা মাল্টিপল ওয়েবসাইট ফলো করতে পারি। বাট আমার ধারণা যে আমরা যখন চর্চা করব, নিজেদের মধ্যে আলোচনা করব, এটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এখন আসেন, এখানে বলা হচ্ছে টাইপস অফ অপারেটর ইন সি। আচ্ছা, এই টাইপস অফ অপারেটর ইন সি এর মধ্যে দেখা যাচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অফার্স various types of operators having different functioning capabilities. C programming language offers various types of operators having different functioning capabilities. বিভিন্ন ধরনের অপারেটরে বিভিন্ন ধরনের কাজ থাকবে, তার গুরুত্ব থাকবে, তার কর্মকাণ্ড থাকবে, এটাই স্বাভাবিক। তো আমরা মোটামুটি ভাবে বোঝার চেষ্টা করব যে এই অপারেটরগুলো কেমন। সাধারণত আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে ইংলিশ টু বাংলা যদি কনভার্ট করি, তাও আমরা অনেকটা বুঝে যাব। আর আমাদের দায়িত্ব থাকবে সবগুলো অপারেটর দিয়ে প্রোগ্রামিং প্র্যাকটিস করা। তো আমরা প্রথম লাইনে দেখতে পাচ্ছি যেখানে লেখা আছে অ্যারিথমেটিক অপারেটরস, অ্যারিথমেটিক যেগুলোর মাধ্যমে যোগ বিয়োগ গুণ ভাগ বের করা যায়। রিলেশনাল অপারেটরস, রিলেশনাল অপারেটরস, রিলেশনাল অপারেটরসকে অনেক সময় কম্পারিজন অপারেটর বলা হয়ে থাকে। গ্রেটার দেন, লেস দেন, ইকুয়াল টু, গ্রেটার দেন ইকুয়াল টু, ইকুয়াল টু, নট ইকুয়াল টু, এসবকে আমরা রিলেশনাল অপারেটর বলতে পারি। লজিক্যাল অপারেটরস, আমরা সবাই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ আমাদের একটা কনসেপ্ট আছে, সেই কনসেপ্টটা আছে লজিক গেট। ওকে, অ্যান্ড অর নট, আমরা জানি অ্যান্ড অর নট এই কথা বলতেও আমরা অভ্যস্ত। আমরা ধরে নিলাম আমাদের পূর্ববর্তী কোনো অভিজ্ঞতা নাই, তারপরেও লজিক্যাল অপারেটরস মানে অ্যান্ড অর নট। যেমন লজিক, আমি একটা লজিক বলি, যদি কোনো স্টুডেন্ট ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করে এবং
এশিয়ান ইউনিভার্সিটিতে সেকশন বিতে ভর্তি হয়, তাহলে সে সোমবারে 8:30টার ক্লাসে অংশগ্রহণ করতে পারবে। আমি কিন্তু একটি লজিক্যাল অপারেটর দিয়ে আপনাদের সাথে কথা বলেছি। আমি বলেছি হচ্ছে যদি কোনো স্টুডেন্ট ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করে থাকে এবং এই যে অ্যান্ড, এবং মানে কি অ্যান্ড বললাম যে এবং সেই স্টুডেন্টটি যদি এশিয়ান ইউনিভার্সিটিতে বি সেকশনে ভর্তি হয়ে থাকে, তাহলে সে সোমবারে 8টার ক্লাসে অংশগ্রহণ করতে পারবে। দিস ইজ দ্য লজিক্যাল অপারেটর। আমরা কম্পিউটারের সাথে যখন এরকম এবং দিয়ে, অর অথবা অথবা দিয়ে, নট অথবা নট ইকুয়াল টু দিয়ে কথা বলবো, তখন সেটা লজিক্যাল অপারেটরসে ব্যবহার হবে। অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর কি জিনিস? দিস ইজ অ্যাসাইনমেন্ট অপারেটর। কোনো কিছুকে অ্যাসাইন করা, x ইকুয়াল টু 5 মানে x এর কে 5 অ্যাসাইন করা হলো। ইনক্রিমেন্ট এন্ড ডিক্রিমেন্ট অপারেটর, a প্লাস প্লাস, b প্লাস প্লাস, এগুলো ইনক্রিমেন্ট করা, i প্লাস প্লাস মানে এক ঘর বাড়ানো, এক ঘর কমানো। কন্ডিশনাল অপারেটর, কন্ডিশন চেক করা, এ ওর চেয়ে বড় কিনা, ও ওর চেয়ে ছোট কিনা, ইত্যাদি ইত্যাদি। একইভাবে বিটওয়াইজ অপারেটর এবং স্পেশাল অপারেটর আছে। তো আমরা আমাদের স্টাডি কনসেন্ট্রেশন হচ্ছে এখন আমরা টাইপস অফ অপারেটরস, এটা আমরা মনে রাখবো এবং আমরা এটার উপরে চর্চা করব। মনে রাখবেন, এই যে আপনারা অপারেটর শিখতেছেন, সারা জীবনের জন্য একটাই শেখা। কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আলাদাভাবে কোনো সারি আর পরবর্তীতে এশিয়ান ইউনিভার্সিটিতে এই অপারেটর কি কাকে বলে এভাবে শেখাবে না। কারণটা হচ্ছে কি, সব প্রোগ্রামিং এর অপারেটর একই, এই শেখাটা একই, বোঝাটা একই। শুধুমাত্র এই যেহেতু পড়াইতে হয়, এই জন্য যেহেতু এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ 1, এই জন্য আমি পড়াচ্ছি। বাট আমিও খুব মানে বিরক্তের সাথেই পড়াচ্ছি, কারণটা হচ্ছে এটা খুব ইজি জিনিস। কিন্তু যেহেতু ফর্মুলা আমাদের একটি স্টুডেন্টও এমন থাকতে পারে যে ডিপ্লোমাতে সি প্রোগ্রামিং বুঝে নেয়, তাহলে তার জন্য আমাদের দায়িত্ব হয়ে যায় যে তাকে এটা বোঝানো এবং এই অপারেটরসটা পুঙ্খানুপুঙ্খানুভাবে ব্যাখ্যা করা এবং সবগুলো অপারেটর দিয়ে আমাদের একটা প্রোগ্রামিং প্র্যাকটিস করা। আচ্ছা, এখন এই নোটের পরে আমরা যেতে পারি অ্যারিথমেটিক অপারেটরের কাছে। যে অ্যারিথমেটিক অপারেটরগুলো কিরকম, আমরা প্রথম ক্লাসেই অলরেডি এটা চর্চা করে ফেলেছি। আমি সাধারণত আগে ল্যাব করাই, তারপরে থিওরি পড়াই। Arithmetic operators are used to performing mathematical calculation like addition, subtraction, multiplication, division, and modulus. Arithmetic operator গুলো সাধারণত ম্যাথমেটিক্যাল কাজের জন্য ব্যবহার করা হয়, যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ, ভাগশেষ বের করা ইত্যাদি ইত্যাদি। যেমন এই প্লাসটা অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, এটা শুধু বাস্তবের সাথে মিল নাই। এখানে স্টার সাইন মানে হচ্ছে মাল্টিপ্লিকেশন, ডিভিশন, আর পার্সেন্টেজ চিহ্ন এটার মানে হচ্ছে মডুলাস অপারেটর। ওকে, মানে ভাগশেষ বের করা। এখানে দেখা যাচ্ছে সি প্রোগ্রাম টু অ্যাড টু নাম্বারস, একটি সি প্রোগ্রাম লেখো যে কিনা দুটো নাম্বারকে অ্যাড করতে পারে। ওকে, তো আমরা একটু প্রোগ্রামটার দিকে যদি তাকাই, প্রোগ্রামটা কিভাবে লিখেছে আমরা একটু দেখি। খেয়াল করে দেখেন, এখানে লেখা আছে ইনক্লুড stdio.h, তার মানে একটি হেডার ফাইল সংযুক্ত করা হলো। তারপরে লেখা আছে কি ভয়েড মেইন। আমরা জানি যে ইন্টিজার মেইন অথবা ভয়েড মেইন লিখতে হবে, মানে মেইন ফাংশন আর কি। ভালো করে খেয়াল করে দেখেন, এখানে ভয়েড মেইন লেখা আছে বলে ভয়েড মানে হচ্ছে কিছু না, ভয়েড মানে কিছু না, এই কারণেই কিন্তু নিচে ইন্টিজার 0 লেখা নাই। ওকে ফাইন, আমাদের যদি কম্পাইলার এরর দেয় ভাষায় কাজ করার সময়, তখন আমরা ওখানে ইন্টিজার মেইন লিখবো। কিছু কিছু ক্ষেত্রে ভার্সন রিলেটেড অনেক ইঞ্জিনিয়ারিং আছে, আমরা সেগুলোকে কনসিডার করে আমাদের চলতে হবে। ঠিক আছে, আমাদেরকে সেগুলোকে কনসিডার করে চলতে হবে। তো আমরা যদি এখন লিখি ইনক্লুড stdio.h, তারপর লিখলাম ভয়েড মেইন, তারপর ইন্টিজার i equal to 3, j equal to 7k, ভেরিয়েবলস ডিফাইনিং এন্ড অ্যাসাইনিং ভ্যালুস। এখানে আমরা দেখা যাচ্ছে যে তিনটি ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, একটা নাম i, একটা নাম j, একটা নাম k।
বাট কে তে কোনো অ্যাসাইনমেন্টাল অপারেটর দেওয়া হয়নি, মানে কে কোনো মান দেওয়া হয়নি, বাট জে কে এবং আই কে মান দেওয়া হয়েছে। এই অপারেটরের নাম কি? অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর আমরা একটু আগে পড়াশোনা করেছি। এরপর দেখেন এখানে একটা স্টেটমেন্ট লেখা হয়েছে কি, কে ইকুয়াল টু আই প্লাস জে। এই আই প্লাস জে মানে কি? যোগের কাজ। মানে আয়ের মান 3 এবং জে এর মান 7, এই দুটো যোগ করে মানটা কোথায় থাকবে? কে তে থাকবে। তাহলে এই লাইনটাকে যদি আমরা স্টাডি করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি অ্যারিথমেটিক অপারেটর আছে এবং একটি অ্যাসাইনমেন্ট অপারেটর আছে। তাহলে একটি অ্যারিথমেটিক অপারেটর এবং অ্যাসাইনমেন্ট অপারেটর মিলে একটা পরিপূর্ণ স্টেটমেন্ট তৈরি করলো। এরপরে আমরা কি করলাম? প্রিন্টএফ সাম অফ টু নাম্বার ইজ। এখন দেখেন সাম অফ টু নাম্বার ইজ এতটুকু হচ্ছে স্ট্রিং। আমরা জানি যে ডবল কমার মধ্যে এই আমরা যা লিখবো সেটাই স্ক্রিনে প্রিন্ট হবে, বাট এখানে মাঝখানে একটা পার্সেন্টেজ ডি ঢোকানো আছে, মানে ইন্টিজার নাম্বার ব্যাকস্ল্যাশ এন, মানে হচ্ছে নিউ লাইন ক্রিয়েট হবে, যাতে করে এখানে যেহেতু আমরা প্রোগ্রামিং এ একটি লাইনই ব্যবহার করতেছি, এখানে ব্যাকস্ল্যাশ এন দেওয়াটা বাধ্যতামূলক না। ওকে, কে মানে কে এর যে মানটা সেটা আমাদের প্রিন্ট হচ্ছে এবং আমাদের মেইন প্রোগ্রামটা শেষ হলো। এখানে আমরা আউটপুটে দেখতে পাচ্ছি সাম অফ টু নাম্বার ইজ 10। ওকে, এখন আমি যদি এটা প্রোগ্রামিংটা প্র্যাকটিস করতে চাই, আজকে আমাদের টুডেজ প্র্যাকটিস, আমরা এই প্র্যাকটিসটা আমাদের রিপিট মানে রিপিট আর কি। কেন রিপিট? আমরা প্রথম ক্লাসেই একটা ক্যালকুলেটর তৈরি করেছি, তারপর আমি আরো সূক্ষ্ম কোনো জিনিস, কিছু জিনিস বাদ আছে, সেই জিনিসগুলোকে বোঝানোর জন্য এই কাজটা করতেছি। ওকে, রাইট এ প্রোগ্রাম টু অ্যাড টু নাম্বারস। ওকে, write a program to add two numbers. ওকে, আমরা এখন আমাদের প্রোগ্রামিং স্ক্রিনে চলে যাই, কোড ব্লকে নিউ ফাইল করলাম, এমটি ফাইল। এই স্ক্রিনের মধ্যে যদি আমরা সি প্রোগ্রামিং প্র্যাকটিস করতে চাই তাহলে প্রথমে আমরা ফাইলটাকে সেভ করে নিব আমাদের কাজের সুবিধার্থে। আমরা ডকুমেন্টের মধ্যে একটা ফোল্ডার তৈরি করলাম, এটা নাম দিলাম সি প্রোগ্রামিং সেকশন বি। ওকে, এই ফোল্ডারে আমি সবসময় সেভ করব। অ্যাড এর নাম দিলাম add.c, এক্সটেনশন দিলাম কি .c, এটা মনে রাখবেন। এই নিচে দেখা যাচ্ছে সি বাই সি প্লাস প্লাস ফাইল, মানে এই কোড ব্লকটা সি এবং সি প্লাস প্লাস উভয় ধরনের প্রোগ্রামিং এ কম্পাইল করতে পারবে, কিন্তু আমি যদি .c দেই তাহলে কম্পাইলারটা মনে করবে যে আমি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য প্র্যাকটিস করতেছি। সো এখানে .cটা কম্পালসারি, আমি সেভ করলাম। এখন এখানে স্ক্রিনে আমি ফার্স্ট আমরা লিখবো আমাদের কম্পালসারি লাইন, সেটা হচ্ছে ইনক্লুড stdio.h। ওকে, আমরা জানি stdio.h মানে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল। ইনক্লুড এটা একটা বিল্ট ইন কমান্ড, আমাকে এটা লিখতে হবে। হ্যাশ এটা ফর্মুলা, মানে হ্যাশ আমাকে দিতে হবে। এখন আসেন, আমি বলেছিলাম যে আমরা লিখবো ভয়েড মেইন, মানে আমরা কোনো কিছু রিটার্ন করব না, ভয়েড মানে নো রিটার্ন। ওকে, আমি এখানে কমেন্টে লিখে রাখি ভয়েড means no return। আমি এটা সুন্দর করে লিখে রাখলাম, ভয়েড মিন্স নো রিটার্ন, মানে আমি কাউকে কোনো কিছু রিটার্ন করব না। তাহলে সি প্রোগ্রামিং এর নিয়ম অনুযায়ী আমাকে অবশ্যই প্রোগ্রামিং বন্ধনীর মধ্যে আনতে হবে, সেকেন্ড কার্লি ব্রেসেস ওপেন এন্ড সেকেন্ড কার্লি ব্রেসেস ক্লোজ। এই অভ্যন্তরীণ যে জায়গাটা আছে সেই জায়গাতে আমি আমার প্রোগ্রামিং লিখতে পারবো। এখন যদি আমি এই অভ্যন্তরীণ জায়গাতে প্রোগ্রামিং লিখতে শুরু করি তাহলে আমি প্রথমে লিখবো হচ্ছে ইন্টিজার আই। সো দেখেন আমাদেরকে আমাদের প্রবলেমটা বিশ্লেষণ করতে হবে। আমি এখানে কমেন্টের আওতায় আমাদের প্রোগ্রামটা লিখি, রাইট এ প্রোগ্রাম টু অ্যাড টু নাম্বারস। ওকে,
তাহলে আমাদের প্রবলেম বিশ্লেষণ হচ্ছে অ্যাড টু নাম্বারস, দুটো নাম্বার যোগ করা, মানে আমার অবশ্যই দুটো ভেরিয়েবল লাগবে, এ কমা বি, এই দুটো ভেরিয়েবল আমার অবশ্যই লাগবে। এটার নাম যে এ আর বি হতে হবে ব্যাপারটা এরকম না, ইউ ক্যান রাইট এনি ভেরিয়েবল নেম, বাট আপাতত দৃষ্টিতে আমি যেহেতু দুটি নাম্বার আমাকে অ্যাড করতে হবে, এই জন্য আমি দুটি ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, একটি নাম এ এবং আরেকটি নাম বি। তো আমরা প্রথম ক্লাসে স্টাডি করেছিলাম যে কম্পিউটার সিস্টেম ফাঁকা জায়গায় উইদাউট এনি অ্যালোকেশন কোনো জিনিস রাখতে পারে না এবং সেখান থেকে কিছু নিতে পারে না। সো এ আর বি মেমোরিতে দুটো আমি স্পেস অ্যালোকেট করলাম ডিক্লারিং এ ভেরিয়েবল। এটার দ্বারা আমার শুধু এইটুকু উপকার হবে যে এ আর বি তে আমি দুটো মান রাখতে পারবো, কিন্তু এ আর বির মানটাকে আমি যোগ করে কোথায় রাখবো এবং সেখান থেকে যে আমি পরবর্তী কোনো ম্যানিপুলেশনে যাব সেটার জন্য যদি যাই তাহলে আমাকে সেটার একটা জায়গা অথবা প্লেস অথবা মেমোরিতে একটা স্পেস অ্যালোকেট করতে হবে। ওকে, কামা সি ইকুয়াল টু 0, ওকে, কলন সেমিকলন। স্যার ইকুয়াল টু 0 কেন দিলেন? যেহেতু সির কোনো মান নাই, প্রাথমিক মান নাই, আমি কোনো মান দিব না, যোগ করার পর রাখবো, এটা একটা স্টাইল যে এভাবে রাখতে পারেন, সিও রাখতে পারেন, আবার অ্যাসাইনমেন্ট অপারেটরে 0 রাখতে পারেন। ওকে, আচ্ছা, আমরা জানি যে ইউজারের কাছ থেকে কোনো মান নেবার নিয়ম হচ্ছে স্ক্যানএফ। স্ক্যানএফ কিভাবে মান দিবে? যে সফটওয়্যারটা চালাবে, যে প্রোগ্রামটা কম্পাইল করবে, সে মান দিবে স্ক্যানএফ %d ampersand comma ampersand a, okay, scanf %d comma ampersand b, scanf %d ampersand a, scanf %d ampersand b। এর মানে হচ্ছে কম্পাইলার প্রথমে এ নামে ভেরিয়েবলে আমার কাছে একটি মান নিয়ে রাখবে এবং পরবর্তীতে কম্পাইলার বি নামে একটি ভেরিয়েবলে আমার কাছ থেকে কোনো মান নিয়ে রাখবে। আমার কাছে মান নেবার জন্য এই সাইনটা ব্যবহার করা হয়, এই সিম্বলটা ব্যবহার করা হয়, যে কনসোলে ইনপুট নেবার জন্য এম্পারসেন্ড সাইনটা ব্যবহার করা হয়, এবং %d এটা প্রকাশ করার জন্য যে এ একটি ইন্টিজার টাইপের ভেরিয়েবল। ওকে, এখন আমি লিখতে পারি সি ইকুয়াল টু এ প্লাস বি। এরপরে এই সির মান যেটা হবে সেটা কি হবে আমি জানি না, ইউজার যেটা ইনপুট দিবে সেটাই হবে। এই সির মানটাকে স্ক্রিনে দেখার জন্য আমার, যেহেতু সি একটি ইন্টিজার টাইপের ভেরিয়েবল, সেই জন্য এই সির মানটাকে স্ক্রিনে দেখানোর জন্য আমি সিটাকে প্রিন্ট করার জন্য পুনরায় %d লিখবো, বাট আমি এখানে এম্পারসেন্ড সাইনটা ইউজ করব না, শুধুমাত্র সি ইউজ করব, কারণ আমি কনসোল থেকে কোনো ইনপুট নিব না, আমি দেখাবো, দেখানোর ক্ষেত্রে কোনো সিম্বল ইউজ করতে হয় না। ওকে, আমি যদি এখন এই প্রোগ্রামটাকে মনে করি এটাই আমার পারফেক্ট, আর কিছু লিখতে হবে না, আমি এই প্রোগ্রামটাকে এই যে এখানে স্ক্রিনে যে আমরা দেখতে পাচ্ছি টুলবারে বিল্ড এন্ড রান, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে ব্ল্যাক স্ক্রিনটা আসলো এবং এখানে কার্সারটা ব্লিঙ্ক করছে, আমি একটা মান দিলাম 5, কি ব্যাপার মান নিচ্ছে না, ও সরি, মান দিলাম 5, নিল, এন্টার দিলাম, তারপর এটা মান দিলাম 10, এন্টার দিলাম। দেখেন প্রথম লাইনে আমি 5 দিয়েছি, দ্বিতীয় লাইনে আমি 10 দিয়েছি, আর 5 আর 10 যোগ করে 15টা তৃতীয় লাইনে দিয়ে দিয়েছে। সো আমি অ্যারিথমেটিক অপারেটরে ব্যবহার করতে পারতেছি। আচ্ছা, এখন আসেন \n কেন দেয়? \n এটা একটা স্পেশাল ক্যারেক্টার, বাট এই প্রোগ্রামের ক্ষেত্রে \n দিয়েই কি আর না দিয়েই কি, কারণটা হচ্ছে এই প্রোগ্রামে মাত্র একটি লাইনই প্রিন্ট হবে। সো 5 দিলাম, 6 দিলাম, এন্টার দিলাম, 11, একটি লাইনই প্রিন্ট হয়েছে। সো শুধুমাত্র 11 এর পরে দেখেন একটা ব্ল্যাঙ্ক, একটা ফাঁকা জায়গা আছে ব্ল্যাক কালারে, তো এই নিউ লাইন মানে হচ্ছে এই লাইনটা প্রিন্ট করে। কিন্তু যদি আমি পরপর দুটি আউটপুট স্ক্রিনে দেখাতে চাইতাম এবং আলাদা আলাদা লাইনে, তাহলে \n এর গুরুত্ব আছে। যেমন আমি এখানে লিখলাম printf, আমি লিখলাম দা সাম ইজ, এটা আমি লিখলাম, লেখার পরে এখানে আমি সেমিকোলন দিলাম। এই অবস্থাতে যদি আমি প্রোগ্রামটা কম্পাইল করি, আমি যদি লিখি 5, 10, তাহলে ব্যাপারটা এভাবে আসছে, দা সাম ইজ 15, সুন্দরভাবে আসছে।
দ্য সাম ইজ 15, কিন্তু আমি চাই যে 15টা আলাদা লাইনে আসুক, কোনো কারণে আমি চাই, কিংবা আমার ডিজাইন এটাকে বলে যে এটা এটা লাগবে, তাহলে আমি কি করব, দ্য সাম ইজ এখানে লেখা, আমি এখানে একটা ব্যাকস্ল্যাশ এন দেব, দ্য সাম ইজ বলে লাস্টে যে আমি একটা ব্যাকস্ল্যাশ এন দেব, তাহলে কি ঘটনা ঘটবে দেখেন, সেম প্রোগ্রামে আমি ইনপুট দিলাম 5 and 10, দ্য সাম ইজ প্রথম লাইনে প্রিন্ট হয়েছে এবং পরের লাইনে যে 15 প্রিন্ট হয়েছে ডিউ টু ব্যাকস্ল্যাশ এন। ব্যাকস্ল্যাশ এন মিনস নিউ লাইন, যেখানে আপনি নিউ লাইন লাগবে সেখানে আপনি নিউ লাইন দিবেন। এখন আরেকটা জিনিস দেখাই, খুব ভালো করে খেয়াল করে দেখেন, যখন আমরা প্রোগ্রামটা কম্পাইল করলাম তখন দেখেন পুরো ব্ল্যাক স্ক্রিনটা কিন্তু পরিষ্কার ক্লিয়ার। সো আমি এখানে 5 দিলাম, 10 দিলাম, দ্য সাম ইজ 15, কিন্তু দেখেন এখানে দুটো লাইন লেখা উঠছে, প্রসেস রিটার্ন 3 সেকেন্ড, এক্সিকিউশন টাইম 10.3.2 সেকেন্ড, প্রেস এনি কি টু কন্টিনিউ, লুকস অড। আপনি যদি মনে করেন এই স্ক্রিনটা আপনি ফ্রেশ দেখতে চান তাহলে আপনি লিখবেন গেট সিএইচ। ওকে, গেট সিএইচ স্ক্রিনটাকে আটকায় রাখবে যতক্ষণ পর্যন্ত আপনি পরবর্তী নির্দেশ না দিয়েছেন। আমি দিলাম 5 and 10, সে দেখেন 15, দ্য স্ক্রিন ইজ লুকস ফ্রেশ, কোনো কথা লেখা নাই, কোনো কারণে আমি যদি এখন ইন্টার দিই কিংবা প্রেস দিই তাহলে সে অন্য জায়গায় যাবে, এসে দ্য প্রসেস রিটার্ন, মানে ফাইনাল এই কনসোল থেকে বেরিয়ে যাওয়ার জন্য সে রেডি হলো। তেমনি কি গেট সিএইচ এর কাজ হচ্ছে কনসোলটাকে আটকিয়ে রাখে, ইউজারের কাছ থেকে একটি ইনপুট দেওয়ার অপেক্ষা করে। কি ইনপুট দেওয়া, যে আমি ইন্টার চাপ দিলাম কিবোর্ডে, এটাই তো একটা ইনপুট, ইন্টার দিলাম কিংবা কোনো একটা কি প্রেস করলাম, তারপরে সে ওই ব্লক থেকে ছুটে গেল। তাহলে আমরা এইভাবে ব্যাকস্ল্যাশ এন লিখতে পারি, এইভাবে ব্যাকস্ল্যাশ এন লিখতে পারি, বহুভাবে লিখতে পারি। আরেকটা ভাব দেখায়, কোনো কারণে আপনি ওখানে লিখতে পারছেন না, ইউ নিড এ ফ্রেশ লাইন, ওকে ফাইন, নো প্রবলেম, আপনি এইভাবে ব্যাকস্ল্যাশ এন লেখেন, এইভাবে ব্যাকস্ল্যাশ এন লেখেন, তাও কাজ করবে। এইভাবে ব্যাকস্ল্যাশ এন মানে কি জানেন, নিউ লাইন। দেখেন আমি এটা কন্ট্রোল এক্স করলাম, কেটে নিয়ে গেলাম, আমি এই দুটো মাঝখানে বসিয়ে দিলাম, দ্য সাম ইজ এখান থেকে ব্যাকস্ল্যাশ এনটা তুলে দিলাম, সো ইট উইল ওয়ার্ক অ্যাজ এ ব্যাকস্ল্যাশ এন 5 10। দেখেন দ্য সাম ইজ, এরপরে নিউ লাইন ক্রিয়েট হয়েছে, পরের লাইনে 15 আসছে। তার মানে আমাকে যে এটা সবসময় কোনো একটা লাইনের মধ্যে ভেজাল করে ব্যাকস্ল্যাশ এন লিখতে হবে তা না, আমি আমার প্রোগ্রামটাকে ক্লিয়ার রাখার জন্য একটি নতুন লাইনও ব্যাকস্ল্যাশ এন লিখতে পারি। ঠিক আছে, এটা স্বাধীনতা আমার উপরে আছে। আমরা কিন্তু আজকে একটু ডিটেলস মুভ করতেছি আর কি। আবার দেখেন উপরে ভয়েড মেন লিখেছিলাম, এখানে যদি আমি কোনো কারণে ইন্টিজার মেন লিখি তাহলে কি ঘটবে, আমি কম্পাইল করলাম, সুন্দরভাবে কম্পাইল হলো, 5 দিলাম, 10 দিলাম, সরি 5 দিলাম, 10 দিলাম, ইন্টার দিলাম, দ্য সাম ইজ 15 আসছে নাইসলি। তাহলে এই যে ইন্টারনেটে একটু আগে একটা টিউটোরিয়াল পড়লাম, সেই টিউটোরিয়ালে এখানে লেখা আছে দেখেন, এই টিউটোরিয়ালে লেখা আছে রিটার্ন 0, এই যে প্রোগ্রামটা লেখা আছে রিটার্ন 0, রিটার্ন 0 কি, এই ইন্টিজার মেইন রিটার্ন 0, শুনেন এটা কিন্তু আসলে রুলস রিটার্ন 0, কারণ আমি এখানে বলেছি ইন্টিজার রিটার্ন করব, বাট এখানে রিটার্ন 0, কাকে রিটার্ন করব, যে এই প্রোগ্রামটাকে চাইবে কল করবে তাকে রিটার্ন করব। কিন্তু আমাদের প্রোগ্রামে কেন রিটার্ন 0 দিতে হলো না, অ্যাকচুয়ালি আমরা খুব বেশি লেটেস্ট ভার্সন ইউজ করছি, ঠিক আছে, এই জন্য রিটার্ন 0 না দিয়েও আমার প্রোগ্রামটা কাজ করেছে। কিন্তু দেখেন নিচের দিকে তাকিয়ে দেখেন এখানে একটা ওয়ার্নিং দিয়েছে, এই যে আমার মাউসের কাছে দেখেন বিল্ড ফিনিশড 0 এরর্স, মানে কোনো এরর নাই, 1 ওয়ার্নিংস, একটা ওয়ার্নিং আছে, সতর্ক বার্তা আছে, তুমি কিছু রিটার্ন করোনি, এই জন্য আমি রিটার্ন 0 দিলাম। দেখবেন যে পরবর্তীতে এই যে আমার মাউস যেখানে নিচে দেখাচ্ছে 1 ওয়ার্নিং, এটা উঠে যাবে। 25 দিলাম, দ্য সাম ইজ 50, ওকে। আচ্ছা সেই ক্ষেত্রে এটা ইন্টিজার দিলাম, এখানে রিটার্ন 0 দিলাম, আর আমি কোনো কিছুই না দিলে আমি বলেই দিলাম আমি ভয়েড লিখবো। ওকে, এখন আসেন, এটা হচ্ছে সিম্পল একটা প্রোগ্রাম, যে প্রোগ্রামের মাধ্যমে আমরা একটা অ্যারিথমেটিক অপারেটর মাধ্যমে দেখালাম, আমরা একটা অ্যাডিশন করলাম, এটা প্রোগ্রাম রচনা করলাম, আর কিছু না। আচ্ছা এটাও ধরে নেন আমাদের প্রথম ক্লাসে রিভিউ হলো, আমরা একটু ব্রেন স্টর্মিং করলাম। ওকে,
আচ্ছা, আমরা যদি এখন আরেকটু অপারেটরের মধ্যে থাকি, এটা দেখার জন্য যে আরেকটা অপারেটর কেমন হবে। ইনক্রিমেন্ট অ্যান্ড ডিক্রিমেন্ট অপারেটর। ওকে, এটা একটু দেখি ইনক্রিমেন্ট অ্যান্ড ডিক্রিমেন্ট অপারেটর কিরকম। সি ইনক্রিমেন্ট অ্যান্ড ডিক্রিমেন্ট অপারেটর দেখতে এরকম। মাইনাস মাইনাস লিখলে ডিক্রিমেন্ট হয়। ওকে, আবার মাইনাস মাইনাস লিখলেও ডিক্রিমেন্ট হয়। তাহলে এ মাইনাস মাইনাস আর মাইনাস মাইনাস বি এর মধ্যে পার্থক্য কি? এ মাইনাস মাইনাস মানে হচ্ছে পরে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট হবে, তারপরে এর মান আগে প্রিন্ট হবে, তারপরে এর মান ডিক্রিমেন্ট হবে। আর মাইনাস মাইনাস বি মান হচ্ছে আগে ডিক্রিমেন্ট হবে, তারপরে বি এর মান প্রিন্ট হবে। ওকে, এটাকে বলে পোস্টপেইড, এটাকে বলে প্রিপেইড। এটাকে বলে প্রিপেইড আর এটাকে বলে পোস্টপেইড। ঠিক আছে, তাহলে এখানে শুধু ডিক্রিমেন্ট দেখাচ্ছে, বাট ইনক্রিমেন্ট হচ্ছে, আমি যদি এখানে পরিবর্তে প্লাস প্লাস দিই তাহলে ইনক্রিমেন্ট হবে, আর মাইনাস মাইনাস দিলে ডিক্রিমেন্ট হবে। সো এনিওয়ে, এটা একটা বেস্ট এক্সাম্পল ফর ইনক্রিমেন্ট অ্যান্ড ডিক্রিমেন্ট অপারেশনের জন্য। এই যেখানে লেখা আছে প্লাস প্লাস ইনক্রিমেন্ট অ্যান্ড মাইনাস মাইনাস ডিক্রিমেন্ট। আমরা যদি একটু দেখি, এখানে বলা হচ্ছে আব্দুর রহমান। জি স্যার। আব্দুর রহমান, আপনি এই মুট করে নেবেন, আপনার সাউন্ড আসতেছে। ঠিক আছে, যখন কথা বলবেন তখন আবার আনমুট করে দেবেন। আচ্ছা, ইনক্রিমেন্ট অ্যান্ড ডিক্রিমেন্ট অপারেটরস। ইনক্রিমেন্ট অ্যান্ড ডিক্রিমেন্ট অপারেটরস, আব্দুর রহমানের মনে হয় কোনো কম্পিউটারে কিংবা মোবাইলে ভাইরাস আছে, অটোমেটিক্যালি এটা আনমুট হয়ে যায় কি। ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, increment and decrement operators. Increment and decrement operators are useful operators generally used to minimize the calculation. সাধারণত এই প্লাস প্লাস মাইনাস মাইনাস লিখতে হবে, এটা বাধ্যবাধকতা নাই। এটা মূল টার্গেট হচ্ছে ক্যালকুলেশনকে মিনিমাইজ করা, মানে ছোট করা, প্রোগ্রামকে ছোট করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাছাড়াও প্রোগ্রামের কিছু কিছু ফাংশন আছে, কিছু কিছু লজিক আছে যেখানে ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট অপারেটর ব্যবহার করতে হয়। প্লাস প্লাস এক্স অ্যান্ড এক্স প্লাস প্লাস মিনস, এই প্লাস প্লাস এক্স মানে হচ্ছে এক্স ইকাল টু এক্স প্লাস ওয়ান। এই কথাটাকেই এই প্লাস প্লাস এক্স অথবা এক্স প্লাস প্লাস দিয়ে প্রকাশ করা হয়। শুধু একটা প্রিপেইড আর একটা পোস্টপেইড। এই প্রিপেইড এন্ড পোস্টপেইড কিভাবে কাজ করে এটা আমি প্রোগ্রামিং করে লজিক্যালি বুঝাবো। এটা কোনোদিনই বই পড়ে বুঝবেন না কিংবা থিওরি পড়ে বুঝবেন না। শুধু মনে রাখেন প্লাস প্লাস এক্স অথবা এক্স প্লাস প্লাস লিখলে এক্স ইকাল টু এক্স প্লাস ওয়ান হয়। ঠিক আছে স্যার? হ্যাঁ, আমি একটু বলতাম স্যার, মানে এখানে বলছিলেন যে হচ্ছে প্রিপেইড আর পোস্টপেইড এটা হবে, প্রি ইনক্রিমেন্ট আর পোস্ট ইনক্রিমেন্ট এটা হবে। প্রিপেইড আর পোস্টপেইড, প্রি ইনক্রিমেন্ট পোস্ট ইনক্রিমেন্ট দুই কথাই ঠিক আছে, একই কথাই। প্রিপেইড মানে কি, আমরা যখন মোবাইলটা ইউজ করি আগে বিল তুলি তারপরে কাজ হয়, তাই না? প্রি শব্দটা আমি একটা এক্সাম্পল দিয়েছি আসলে, যে আগে পেইড হবে তারপরে কাজ হবে, কথা হবে। আগে ইনক্রিমেন্ট হবে তারপরে প্রিন্ট হবে, আগে ইনক্রিমেন্ট হবে তারপরে ব্যবহার হবে। জাস্ট আমি একটা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছি, এটা বোঝাটাই মেন জিনিস। এটা বইতে যেটা লেখা আছে এটাই যে আপনাকে সারা জীবন বলতে হবে তা না। ঠিক আছে, একটু সৃজনশীল হতে হবে। প্রোগ্রামিং তো আর মুখস্থ করে পার পাওয়া যাবে না। পৃথিবীতে একটা প্রফেশন, যে প্রফেশনটা মুখস্থ হবে না, আপনি ক্যান ইউজ ইউর ওন ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, তাহলে আমরা এটার পরিবর্তে লিখতে পারি এক্স প্লাস ওয়ান এবং মাইনাস মাইনাস অথবা এক্স মাইনাস মাইনাস, এর পরিবর্তে বলতে পারি এক্স ইকাল টু এক্স মাইনাস ওয়ান। ক্লিয়ার? তারপরে এই ইকুয়েশনের সাথে আমরা পরিচিত, এক্স ইকাল টু এক্স মাইনাস ওয়ান, কারণ এটা আমরা ছোটবেলা থেকে এইভাবে অঙ্কের স্টেটমেন্ট লিখে আসছি। বাট সেটাকে আমরা প্রোগ্রামিং এ এক্স মাইনাস মাইনাস বলতে পারি অথবা মাইনাস মাইনাস এক্স বলতে পারি। ঠিক আছে, বাট দেয়ার ইজ এ স্লাইট ডিফারেন্স বিটুইন প্লাস প্লাস এন্ড মাইনাস মাইনাস, written before or after the operand. অপারেন্ট কথাটা মানে কি, ভেরিয়েবলকে অপারেন্ট বলে। ওকে, অপারেটর যার উপরে কাজ করে প্রোগ্রামিং এর ভাষায় তাকে অপারেন্ট বলে। এখানে
এই যে এখানে আমরা দেখেন প্লাস প্লাস এক্স, এখানে ভেরিয়েবলকে, এখানে ভেরিয়েবলটা হচ্ছে এক্স আর অপারেটরকে প্লাস সাইনটা, তাহলে প্লাস প্লাস মানে দুটো অপারেটর আছে, তাহলে এখানে অপারেন্টকে, অপারেটর যদি প্লাস হয়ে থাকে তাহলে অপারেন্ট হচ্ছে এক্স, কারণ এক্স এর সাথে অপারেন্টটা কাজ করেছে। অ্যাপ্লাইং দ্য প্রি ইনক্রিমেন্ট অথবা প্রিফিক্স অথবা পোস্টফিক্স যেভাবে বলেন না কেন, প্রি ইনক্রিমেন্ট, ফার্স্ট অ্যাড ওয়ান অফ দ্য অপারেন্ট অ্যান্ড দেন রেজাল্ট ইজ অ্যাসাইন্ড টু দ্য ভেরিয়েবল অন দ্য লেফট। অন দ্য লেফট মানে হচ্ছে এর কাজ হচ্ছে প্রথমে ইনক্রিমেন্ট করবে, তারপরে সে ওই ভেরিয়েবলের মধ্যে ভ্যালুটা অ্যাসাইন করবে অন দ্য লেফট। এছাড়া whereas the post increment first assign the value on the variable on the left and then increment the operand। এর সঠিক বাংলা যদি আমি বলি তাহলে বাংলাটা হচ্ছে এরকম, প্রি ইনক্রিমেন্ট অপারেটর কিংবা প্লাস প্লাস এক্স প্রথমে এক্স এর যে অরিজিনাল মানটা ছিল সেই মানটাকে ইনক্রিমেন্ট করে এবং তারপরে সে এক্স কে সে মানটা চূড়ান্তভাবে দিয়ে দেয় এবং সেটা প্রোগ্রামিং এ ব্যবহার করে। আর আমি যদি লিখতাম এক্স প্লাস প্লাস, তার মানে হচ্ছে এক্স এর যা মান প্রোগ্রামার দিয়েছে, ইউজার দিয়েছে, সেটা আগে এক্সিকিউট হবে, ওই লাইনে এটা ব্যবহার হবে, তারপরে ইনক্রিমেন্ট করে বসে থাকবে, ঠিক আছে। সাধারণত ছোটখাটো অপারেশনের ক্ষেত্রে একজন প্রোগ্রামাররা প্লাস প্লাস এক্স এবং এক্স প্লাস প্লাস এর পার্থক্য বের করতে পারে না, ইটস ভেরি ডিফিকাল্ট, শুধু বোঝাটাই সহজ, কিন্তু কিছু কিছু লজিক ইমপ্লিমেন্ট করার মাধ্যমে আমরা সেটাকে বের করতে পারবো। ওকে, এই প্রোগ্রামটা ইজ আ ভেরি ইজি প্রোগ্রাম আর ফানি প্রোগ্রাম, আমরা নো প্রবলেম, আমরা একটা নিজেরা প্রোগ্রাম লিখি। ওকে, তো আমাদের প্রোগ্রামের নাম হবে example to demonstrate prefix and postfix modes। prefix and postfix modes এটা ল্যাঙ্গুয়েজের ভাষা, সাধারণত টেক্সট বুকে এই ভাষাটা ব্যবহার করা হয়। এক্সাম্পল অফ প্রিফিক্স অথবা প্রি ইনক্রিমেন্ট and postfix বা example of prefix by pre-increment and postfix by post-increment operators। আচ্ছা, আমরা একটা এই এক্সাম্পলটা করব আজকে। আমি এটাকে কপি করে নেই যাতে দ্রুত কাজ করতে পারি। পেস্ট করলাম, সেভ করলাম। আমরা প্রিফিক্স ডট সি লিখলাম, মানে প্রিপেডটা করব আগে। Write a program for prefix operator, ঠিক আছে। সবাই একটু ওয়েট করে 1 মিনিট।
আচ্ছা, তাহলে আমরা যেটা বলতে পারছিলাম যে রাইট এ প্রোগ্রাম ফর প্রিফিক্স অপারেটর। ওকে, এখানে আমি যদি এরকম কিছু করি যে ফর আন্ডারস্ট্যান্ডিং, এটা আমাদের এত জটিল করার দরকার নেই। a ইকুয়াল টু 5, আমি এ নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এবং তার মান 5 অ্যাসাইন করলাম। আমাদের এগুলো দরকার নেই, এটা টেস্ট করার জন্য সিম্পল করি। খেয়াল করে দেখেন, আমি যদি এরকম একটা কাজ করি প্রিন্টএফ এর মধ্যে, এগুলো দরকার নেই, ভেরি সিম্পল করলাম। সি প্লাস প্লাস, ওকে, প্রিন্টএফ এ প্লাস প্লাস, মানে এর মান ইনক্রিমেন্ট করলাম। স্বভাবতই আপনি ভাবছেন এখানে এটার মানে তো এ ইকুয়াল টু এ প্লাস ওয়ান, তার মানে আমি বলতে চাচ্ছি, কমেন্টে লিখে রাখলাম এ প্লাস প্লাস মানে হচ্ছে ইকুয়াল টু এ প্লাস ওয়ান। ওকে, এটা ব্র্যাকেটে লিখে রাখি, তাহলে আপনাদের ভবিষ্যতে দেখতে সুবিধা হবে। আমি এ প্লাস প্লাস মানে আমরা বীজগণিতের নিয়ম অনুযায়ী এটা ভাবতে পারি এ ইকুয়াল টু এ প্লাস ওয়ান। তাহলে এটা যদি ভাবতে পারি, তাহলে স্বভাবতই আমরা মনে করতেছি যে এর মান যেহেতু 5 ছিল, তার মানে প্রিন্টএফে আউটপুট 6 আসবে, এটাই স্বাভাবিক। তাহলে আমি একটু কম্পাইল করে দেখি আউটপুট কত আসছে। রবিউল বলেন, আউটপুট কত আসছে? স্যার 5 আসছে। 5 আসছে। খেলাটা বুঝতে পেরেছেন এবার? এখন যদি আমি মনে করি যে প্লাস প্লাস না, আমি প্রি ইনক্রিমেন্ট অপারেটর দেব প্লাস প্লাসে, তাহলে দেখেন একই জিনিসে দুই রকম খেলা আসবে। আউটপুট কত আসছে? 6। দেখতে পেয়েছেন আউটপুট যে 6 আসছে? জি স্যার। আচ্ছা, এটাই হচ্ছে প্রি এন্ড পোস্ট। আমি এর মানে এই দুটোটারই মানে হচ্ছে এ ইকুয়াল টু এ প্লাস ওয়ান, বুঝতে পারছেন? এই প্লাস প্লাস এ মানেও এ ইকুয়াল টু এ প্লাস ওয়ান, এ প্লাস প্লাস মানেও এ ইকুয়াল টু এ প্লাস ওয়ান। যেমন আমি এখানে আবার একটা কমেন্ট লিখে রাখি, প্লাস প্লাস এ মানেও হচ্ছে এ ইকুয়াল টু এ প্লাস ওয়ান। ওকে, দুটোর মানে এক, কিন্তু ব্যবহারের উপরে ভিত্তি করে তারা দুইজন দুই রকম আউটপুট দিতে পারে আপনাদেরকে। এটা আপনাদেরকে সতর্ক থাকতে হবে ব্যবহারের ক্ষেত্রে। তাহলে আমরা কোথায় প্লাস প্লাস এ আর কোথায় এ প্লাস প্লাস ব্যবহার করব, পরিস্থিতি আমাদেরকে সেটা শিখিয়ে দিবে। ঠিক আছে স্যার, আগের প্রোগ্রামটাতে মানে এ প্লাস প্লাস, এটাতে যদি আমি দুইটা প্রিন্টএফ ইউজ করি, হ্যাঁ সেক্ষেত্রে প্রথমটাতে 5 আসবে, পরেরটাতে মনে হয় 6 আসবে, মানে আপনার কথা অনুযায়ী। হ্যাঁ তাই আসবে, হ্যাঁ তাই আসবে, কথা হ্যাঁ এটা আমরা দেখতে পারি। দেখবো, একটু টেস্ট করে দেখবো। ধরেন আমরা হ্যাঁ দিলাম স্যার, এ এটা প্লাস দেখতে পারি। প্লাস। ওকে, তাহলে আমরা এই প্রোগ্রামটাকে, এই লাইনটাকে কপি করি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। প্রথমবারে আসবে হচ্ছে 5, এর পরের বারে আসবে হচ্ছে 6। আমরা ব্যাকস্ল্যাশ এন দিলাম, তাতে করে নিউ লাইন ক্রিয়েট হবে, বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, কম্পাইল করলাম। সি প্রথমবার এসেছে 5, তারপরে এবার আসছে